গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি টপিক আলোচনা করব যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের টপিক হচ্ছে ইতিহাস। তো ইতিহাসের কয়েকটি ভিডিও তোমরা পাবে এবং যেখানে আমি যে প্রশ্নগুলো করেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে হর্ষের সভাকবি কে ছিলেন? তো হর্ষের সভাকবি কে ছিলেন, অর্থাৎ হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তো এখানে আমাদের উত্তর হবে বাণভট্ট ছিলেন হর্ষের সভাকবি। তো বাণভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি এবং বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত্র সংস্কৃত ভাষায় লিখেছিলেন। তাহলে হর্ষবর্ধনের জীবনী লিখেছিলেন বাণভট্ট এবং বাণভট্ট সেই হর্ষচরিত্র গ্রন্থে এটি লিখেছিলেন এবং এটি সংস্কৃত ভাষায় লিখেছিলেন। তার কাব্য প্রতিভার দ্বারা সৃষ্টি হয় অন্যতম বিখ্যাত এবং প্রাচীনতম উপন্যাস, যার নাম কাদম্বরী। তারপরে কাদম্বরীও কার লেখা? তাহলে কাদম্বরীও বাণভট্টের লেখা। তো এটি হর্ষবর্ধন এবং কাদম্বরী দেবীর জীবনী সম্পর্কে লেখা। তো 3 লেখক হর্ষবর্ধন সম্পর্কে লিখেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাণভট্ট, জুয়ানজাং এবং রবিকীর্তি। বাণভট্ট, জুয়ানজাং এবং রবিকীর্তি। হর্ষবর্ধন উত্তর ভারতের এক খ্যাতনামা সম্রাট ছিলেন এবং তিনি 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। এই সময়টা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি কোন বংশের রাজা ছিলেন? তিনি পুষ্যভূতির বংশীয় রাজা ছিলেন এবং তার পিতার নাম ছিল প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন ছিল হর্ষবর্ধনের পিতার নাম। একটু মাঝে মাঝে পরীক্ষায় আসে। এবং তিনি পুষ্যভূতি বংশের রাজা ছিলেন, এটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তিনি হর্ষ নামেও পরিচিত ছিলেন এবং তিনি হিন্দু যুগে একজন বৌদ্ধ ধর্মান্তরিত ছিলেন। তো এগুলোটি খেয়াল রাখবে। এবার দেখি হর্ষবর্ধনের অপর নাম কি? শিলাদিত্য। এটি খেয়াল রাখতে হবে। 3টি নাটক লিখেছিলেন হর্ষবর্ধন, নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো পরীক্ষায়। তাহলে হর্ষবর্ধনের অপর নাম শিলাদিত্য, 3টি নাটক লিখেছিলেন নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। তার সাম্রাজ্য কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত ছিল? না, নর্মদা নদীর উত্তরে সমগ্র ইন্দো গাঙ্গেয় সমভূমি, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং সেই সাথে হিমালয় নিয়ে গঠিত। তাহলে নর্মদা নদীর উত্তরে সমগ্র ইন্দো গাঙ্গেয় সমভূমি, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং সেই সঙ্গে হিমালয় নিয়ে গঠিত ছিল। তো এগুলো একটু খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেন, গান্ধী কিসের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে চেয়েছিলেন? তো গান্ধী কিসের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে চেয়েছিলেন? অহিংসার মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে চেয়েছিলেন। গান্ধী সর্বদা তার আন্দোলন অহিংসা এবং সত্যের দর্শন অনুসরণ করেছিলেন এবং গান্ধী সত্যকে অহিংসার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছেন এবং তিনি অহিংসা অনুশীলনের মাধ্যমে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। তার কাছে সত্য আমার ঈশ্বর, অহিংসা তাকে উপলব্ধি করার মাধ্যম। তিনি আরও মতামত দিয়েছেন যে সত্য উপলব্ধির একমাত্র উপায় হলো অহিংসার অনুশীলন। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, হর্ষের প্রথম রাজধানী কোথায় ছিল? আবার হর্ষবর্ধনের প্রশ্ন। তো হর্ষবর্ধনের প্রথম রাজধানী কোথায় ছিল? না, থানেশ্বর ছিল প্রথম রাজধানী। 606 থেকে 647 সাল পর্যন্ত হর্ষবর্ধন রাজত্ব করেছেন। তিনি একজন ভারতীয় সম্রাট যিনি ভারতের উত্তরাঞ্চলে শাসন করেছেন। তো আধুনিক হরিয়ানার থানেশ্বর ছিল তার প্রথম রাজধানী। রাজা হর্ষবর্ধন তার
সিংহাসনে আরোহণের পর থানেশ্বর এবং কিছু রাজ্যগুলিকে একত্রিত করেন এবং তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেন। তাহলে প্রথম রাজধানী ছিল থানেশ্বর এবং তারপরে তিনি তার রাজধানী স্থানান্তরিত করে কনৌজেতে নিয়ে যান এবং দিল্লি সুলতান বখতিয়ার রাজবংশের আক্রমণের সময় এটি ধ্বংস হয়ে যায়। তো দিল্লি সুলতান বখতিয়ার রাজবংশের আক্রমণে এটি ধ্বংস হয়ে যায়। তো খেয়াল রাখবে। তো হর্ষবর্ধন, তো হর্ষবর্ধনের অপর নাম এবং তিনি কোন বংশের রাজা ছিলেন আগেও আমরা দেখলাম না, পুষ্যপতি বংশের রাজা ছিলেন এবং তার পিতার নাম ছিল প্রভাকর বর্ধন। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ভারতের অন্যতম শক্তিশালী রাজা ছিলেন তিনি এবং রাজ্য প্রতিষ্ঠা ছিল যা উত্তর পূর্ব ভারতের থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত এবং তিনি একজন হিন্দু ছিলেন যিনি পরে মহাযান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, নিচের কোনটি চোল রাজাদের রাজধানী ছিল? তো চোল রাজাদের রাজধানী ছিল, এখানে আমাদের উত্তর হবে তাঞ্জোর। তাঞ্জোর ছিল চোল রাজাদের রাজধানী। না, বিজয়ালয় ছিল চোল রাজবংশের প্রতিষ্ঠাতা। বিজয়ালয় ছিল চোল রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি 850 খ্রিস্টাব্দে তাঞ্জোর দখল করেন এবং এটি দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। তো চোল রাজাদের রাজধানী ছিল তাঞ্জোর, এটি আমাকে মনে রাখতে হবে। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, না, বাল গঙ্গাধর তিলককে কবে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল? বাল গঙ্গাধরকে কবে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল? না, হোম রুল আন্দোলনের সময় লোকমান্য উপাধি দেওয়া হয়। খেয়াল রাখতে হবে। না, তিলকের কার্যকলাপ ভারতীয় জনগণকে উত্তেজিত করেছিল এবং তিনি ব্রিটিশ সরকারের সাথে সংঘাতে আসেন এবং এর জন্য বিচার হয় এবং 1897 সালে তাকে জেলে পাঠানো হয় এবং বিচারের সাজা তাকে লোকমান্য অর্থাৎ জনগণের প্রিয় নেতা হিসেবে ভূষিত করে। তো 18 মাস পরে তিনি মুক্তি পান এবং পরে 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয় এবং এপ্রিল মাসে বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয়, এটি খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন, মন্দির স্থাপত্যের দ্রাবিড় রীতির প্রতিনিধি কোনটি? দ্রাবিড় রীতির, তো দ্রাবিড় রীতির প্রতিনিধি হচ্ছে, এখানে আমাদের উত্তর হবে বিমান। বিমান। না, বিমান একটি ধাপযুক্ত পিরামিডের মতো এবং মন্দির স্থাপত্যের দ্রাবিড় শৈলীর প্রতিনিধি। শুধু একটু খেয়াল রাখলে হবে। পরের কোশ্চেন, মৌলানা আবুল কালাম আজাদ 1912 সালে একটি উর্দু সাপ্তাহিক আল হিলাল শুরু করেছিলেন এবং তিনি কত সালে আল বালাগে সরকার সেটিকে নিষিদ্ধ করে দিয়েছেন? তো আমাদেরকে উত্তর হবে 1913 সালে। তো কি বলতে চাচ্ছে যে 1913 সালে আবুল কালাম আজাদ আল বালাগে শুরু করেন এবং তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র মুসলিম নেতা ছিলেন। তিনি ভারত সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তো খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন, সিন্ধু উপত্যকা সভ্যতার বিশাল স্নানাগার কোথায় পাওয়া যায়? তো বিশাল স্নানাগার পাওয়া যায় মহেঞ্জোদাড়োতে পাওয়া যায়। তো বৃহৎ স্নানাগার অর্থাৎ গ্রেট বাথ পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত এবং মহেঞ্জোদাড়োতে পাওয়া যায় এবং যা প্রাচীন সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষগুলির মধ্যে অন্যতম বিখ্যাত নির্মাণ। পঞ্চতন্ত্র এর কাহিনী কে সংকলন করেছেন? তো পঞ্চতন্ত্র, এখানে আমাদের উত্তর হবে বিষ্ণু শর্মাই সংকলন করেছেন। বিষ্ণু শর্মা। তো খেয়াল রাখতে হবে। তো পঞ্চতন্ত্র প্রাচীন ভারতীয় আন্তঃসম্পর্কিত প্রাণী উপকথার সংগ্রহ যা মূলত সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। কি ভাষায় রচিত, এটি ইম্পর্টেন্ট আছে। পরের কোশ্চেন, নিচের কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টমার্গের অন্তর্ভুক্ত নয়? তো অষ্টমার্গের অন্তর্ভুক্ত নয়, তো আমাদের উত্তর হবে সদিচ্ছা। সদিচ্ছাতে অষ্টমার্গের অন্তর্ভুক্ত
নয়। তো খেয়াল রাখতে হবে এগুলো। এখানে আমরা দেখে নিই অষ্টমার্গগুলি কী কী। তো সঠিক বোঝাপড়া, সঠিক চিন্তা, সঠিক বক্তৃতা, সঠিক কর্ম, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মননশীলতা এবং সঠিক একাগ্রতা। তো এই অষ্টমার্গ একটু খেয়াল রাখতে হবে, তোমরা এগুলো মাঝে মাঝে কোশ্চেন আসছে পরীক্ষায় ইদানিং। পরের কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর পশ্চিমে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর পশ্চিমে ছিল হিন্দুকুশ নদী পর্যন্ত। পরের কোশ্চেন, প্রথম হুন আক্রমণ কখন হয়েছিল? প্রথম হুন আক্রমণ হয়েছিল 458 খ্রিস্টাব্দে প্রথম হুন আক্রমণ হয়। নেক্সট কোশ্চেন, সর্দার বল্লভভাই প্যাটেল ড্যাশের নেতা ছিলেন? কোন আন্দোলনের নেতা ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন বারদৌলি সত্যাগ্রহের নেতা। না, 1928 সালে সর্দার প্যাটেল বারদৌলির জমির মালিকদের বর্ধিত করের বিরুদ্ধে তাদের প্রতিরোধে সফলভাবে নেতৃত্ব দেন। তো বারদৌলি অভিযানে তার দক্ষ নেতৃত্ব তাকে সর্দার বা নেতা উপাধি দেন। এরপর থেকে তিনি সমগ্র ভারতে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে স্বীকৃত হন। পরের কোশ্চেন, না 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল কি ছিল এটি? তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল একটি নিয়ন্ত্রণ আইন। 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল একটি নিয়ন্ত্রণ আইন। এই আইন দ্বারা দ্বৈত আর্কি বোর্ড অফ কন্ট্রোল গঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের কোশ্চেন, বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস চালু করেন। না, 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এবং এটি দহশালা বন্দোবস্ত নামে পরিচিত। তিনি নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারের নিজ নিজ জমির উপরে স্থায়ী মালিকানা দান করে এবং যে বন্দোবস্ত চালু করেন তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, আন্দামান পরিদর্শনের সময় নিম্নলিখিত ভাইসরয়ের মধ্যে কে আক্রমণের সম্মুখীন হয়েছিলেন? তো আমাদের এখন উত্তর হবে লর্ড মেয়ো। মেয়ো আক্রমণের সম্মুখীন হয়েছিলেন। পরের কোশ্চেন, গান্ধীবাদী চিন্তার উৎকর্ষতা কি? গান্ধীবাদী চিন্তার উৎকর্ষতা হচ্ছে সত্যাগ্রহ। গান্ধী মানে সত্যাগ্রহ, এটি খেয়াল রাখতে হবে। সত্যাগ্রহ, অহিংসা। সত্যাগ্রহ গান্ধীবাদী চিন্তাধারার সম্পূর্ণতা বা সবচেয়ে সাধারণত উদাহরণকে সত্যাগ্রহ হিসেবে গণ্য করা যেতে পারে। গান্ধীয় সংগ্রামের মেরুদণ্ড ছিল এই সত্যাগ্রহ। পরের কোশ্চেন, 1928 সালের 17 ডিসেম্বর জন স্যান্ডার্সকে গুলি করেছিলেন কে? তো গুলি করেছিলেন ভগৎ সিং। গুলি করেছিলেন। তো খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। লাহোরে সাইমন কমিশনের বিরোধিতা করার সময় লালা লাজপত রায়কে লাঠিচার্জ করা হয় এবং তিনি মারা যান। ভগৎ সিং এবং অন্যান্যরা গুলিবিদ্ধ হন। পরে কোশ্চেন, ভারতের ডাচদের প্রথম দিকের বসতি কোনটি ছিল? ডাচদের প্রথম দিকে বসতি ছিল পুলিকট বন্দর। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালের 21 বছরের জন্য মশলা ব্যবসার একচেটিয়াভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতে প্রাচীনতম বসতি ছিল পুলিকটেই ছিল প্রাচীনতম বসতি। তো খেয়াল রাখতে হবে এগুলো। পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন বক্তব্য সঠিক? না, এখানে আমাদের উত্তর হবে না, সংস্কৃতি সাধারণত স্থির ছিল না। সংস্কৃতি স্থির ছিল না, পরপর এগিয়ে যাচ্ছিল। তো সংস্কৃতি সাধারণত স্থির ছিল না। তো হরপ্পা সভ্যতার বক্তব্য সঠিক, সংস্কৃতি স্থির ছিল না। তো আজ এই পর্যন্ত থাক। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। তো হ্যাভ এ নাইস ডে।